টেন্স টেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইংরাজি শেখার জন্য বা ইংরাজি জানতে হলে, ইংরাজি ভাষা ব্যবহার করতে হলে টেন্স তো সবাইকে শিখতে হবেই, এটা সবাই জানে। এবং তোমরা হয়তো অনেকেই টেন্স শিখেছো, তারপরে অনেকের কিন্তু কনফিউশনটা থেকেই যায় যে টেন্সটা অ্যাকচুয়ালি কি, কিভাবে এটাকে আমি প্র্যাকটিস করব, বুঝবো কিভাবে। মানে বেসিক্যালি আমি বলতে চাই যে যখন তোমরা প্রেজেন্ট টেন্স পড়বে বা পড়ো, যখন দেখবে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করানো হয়। পাস্টও একই রকম ভাবে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে একই রকম ভাবে এই চারটে টেন্সকে, অর্থাৎ সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইরকম ভাবে পড়ানো হয়। কিন্তু কম্পারেটিভ স্টাডিটা কখনোই করানো হয় না। কম্পারেটিভ স্টাডিটা যদি করানো হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমি পড়ছি সেখান থেকে সিম্পল পাস্ট টেন্সের ডিফারেন্সটা কি, বা সিম্পল পাস্ট টেন্স যখন আমি পড়ছি তখন সিম্পল ফিউচারের ডিফারেন্সটা কি। এই যে কম্পারেটিভ স্টাডিটা, অর্থাৎ তিনটে টেন্সকে বা তিনটে সময়ের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিরকম ভাবে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়, তাদের স্ট্রাকচার গুলো কি, সেইটা আমি আজকে এখানে করাবো। অর্থাৎ বলা যেতে পারে আজকে আমি টেন্সটা যেটা পড়াবো সেটা একটু অন্যরকম ভাবে। কিরকম ভাবে? আমি আজকে সিম্পল প্রেজেন্ট টেন্স পড়াবো, সিম্পল পাস্ট টেন্স পড়াবো এবং সিম্পল ফিউচার টেন্স পড়াবো। কম্পারেটিভ স্টাডি তোমরা পাশাপাশি দেখতে পাবে যে বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্টে ব্যবহার করলে সেন্টেন্স কেমন হয়, পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে ব্যবহার করলে কেমন হয়, এবং ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে একটা বাক্যকে, সেম বাক্যকে যদি ব্যবহার করি তাহলে কেমন হয়। তাই আজকে কম্পারেটিভ স্টাডি। কিন্তু তার আগে তোমাদেরকে দেখে নিতে হবে, এটা হচ্ছে ক্লাস অ্যাপার্ট এসআর আমার চ্যানেল, এবং তোমরা অবশ্যই এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার ফেসবুকে একটা পেজ আছে, সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, লাইক করে নিতে পারো, এবং ইউটিউবটাকে তো অবশ্যই করবে। চলো শুরু করি। আমি সৌমিত্র রক্ষিত, আর আজকে আমাদের এই লেসন শুরু হতে চলেছে। থাকো। আমার পিছনে এইখানে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি লিখে রেখেছি। সিম্পল প্রেজেন্ট টেন্স লিখেছি এখানে, এখানে সিম্পল পাস্ট টেন্স, এবং এখানে সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি আমি তিনটে টেন্সকে পাশাপাশি লিখে দিয়েছি যাতে তোমরা পাশাপাশি পড়ে বুঝতে পারো যে তিনটের মধ্যে একে অপরের সঙ্গে কি ডিফারেন্স গুলো আছে। দেখো, প্রথমে আমি ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী তোমাদেরকে তিনটেকে দেখাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স যখন ব্যবহার করা হবে তখন কি আছে, এইখানে দেখো, এখানে আমি একটা মার্কার নিয়ে নিই। ঠিক আছে, মার্কার নিয়ে নিলাম। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা ব্যবহার করব সেটা কি হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা ব্যবহার করছি সেখানে ব্যবহারের ক্ষেত্রটা কি, প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজ, আমি এটা লালটা করে নি, ইয়েলো কালার নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো কি বলেছি এখানে, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহারের ক্ষেত্রটা কি, প্রতিদিনের কাজ যখন বোঝাবে, প্রতিদিনের কাজ বা অভ্যাস যদি বোঝায় তাহলে সেটা, বা ধ্রুব সত্য বা প্রবাদ বাক্য ইত্যাদি যদি বোঝায় তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্স কি, প্রতিদিনের কাজ, যে কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন বাজারে যাই, আমি প্রতিদিন জিমে যাই, তারা প্রতিদিন মাঠে খেলা করে, এইগুলো যেরকম ভাবে হচ্ছে কি প্রতিদিনের কাজ বোঝাচ্ছে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। ধ্রুব সত্যের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি কি, বাংলাতে হয়তো বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটাও হচ্ছে কিন্তু ধ্রুব সত্য বা চিরন্তন সত্য, যেটার কোনোদিনও পরিবর্তন হবে না। সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও তো কোনোদিনও পরিবর্তন হবে না। এই যে বাংলার বাক্যগুলো, এইগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। ঠিক আছে, চেনার উপায়টা কি, চেনার উপায় দেখো, আমি পাশাপাশি লিখে দিয়েছি। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কি আসতে পারে, ই আসতে পারে, হর্ষই আসতে পারে, এ আসতে পারে, অ আসতে পারে, বা ও আসতে পারে, কিন্তু এগুলো বানানটা আসবে না, এগুলো উচ্চারণ গুলো আসবে। বানান আসবে না, উচ্চারণ আসবে। যেমন ধরে নাও, করি, করি কি হলো, আমি প্রতিদিন মাঠে খেলা করি, ই ই এলো। সে প্রতিদিন মাঠে খেলা করে, এ এলো। তুমি মাঠে খেলা করো, অ এলো। আর অনেক ক্ষেত্রে ও আছে, অ বা ও, তোমরা মাঠে খেলা করো, ও। অর্থাৎ ই বা এ বা অ বা ও উচ্চারণ আসতে পারে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে। উচ্চারণটা আসবে, কি আসবে, ই বা এ বা অ বা ও উচ্চারণ, এগুলো আসতে পারে। এখানে যে
গঠনটা কেমন হবে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। যে বাংলাতে তো আমি বাক্যগুলো বলে দিলাম যে সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন ফুটবল খেলে, আমরা প্রতিদিন ফুটবল খেলি, অর্থাৎ যেগুলো প্রতিদিনের কাজ সেগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। অভ্যাস যদি বোঝায়, অভ্যাসের ক্ষেত্রেও সে প্রতিদিন জিমে যায়, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, তখনও কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। ধ্রুব সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ধ্রুব সত্য, সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করে থাকি। আর কি প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য মানে ওই যে বলে থাকি যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, এই যে বাংলা বাক্যগুলো এটা কি এই ফাঁকা কলসির আওয়াজ বেশি, এটা হচ্ছে প্রবাদ বাক্য। তো এই যে উদাহরণগুলো আমি দিলাম এইগুলো হচ্ছে এই ধরনের বাক্যগুলো, বাংলাতে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি, ইংরেজিতে সিম্পল প্রেজেন্ট টেন্সে তৈরি করে থাকি। এখানে এরপর দেখতে হবে তোমাকে যে রুলটা কি, কনস্ট্রাকশনের নিয়মটা কি, অর্থাৎ কি রকম ভাবে তাদেরকে গঠনটা তৈরি করা হয় ইংরাজিতে। ইংরাজিতে আমি বলে দিই সিম্পল প্রেজেন্ট টেন্সে দু রকমের গঠন হয়, একটু ডিফারেন্স আছে। কি প্রথমে দেখে নাও এখানে কি আছে, দেখো এখানে বলছি যে যদি কর্তা বা সাবজেক্ট, কর্তা বলতে কি যে কাজটি করে, আমরা জানি বাংলাতে কি জানি যে বাংলাতে যিনি কাজটি করেন তাকে আমরা কর্তা বলে থাকি, ইংরেজিতে আমরা বলে থাকি সাবজেক্ট। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি আমি দেখো এখানে লিখে দিয়েছি হি সি ইট বা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনটা পার্সনও হতে পারে, থিংও হতে পারে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে মাথায় যেটা আসবে তোমাদের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার বলতে চারটে জিনিস হয় মাত্র, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, চারটে জিনিস হয়। হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, বা যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে, অর্থাৎ যে কোনো ব্যক্তি বা বস্তু, কিন্তু সেটা সংখ্যা যদি এক হয় তাহলে সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো। হি সি ইট বাকি যে কোনো ব্যক্তি বা বস্তু যদি তার সংখ্যা এক হয়, একের বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে, মাথায় রাখো। তাহলে তাহলে যদি কর্তা যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চারটে জিনিস বলে দিলাম, হি সি ইট বা সিঙ্গুলার নাউন পারসন বা থিং, সেটা পারসনও হতে পারে থিংও হতে পারে, যদি হয় তাহলে গঠন কি হবে, প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্ট হতে অর্থাৎ কর্তা, তারপরে কি বসবে ভার্ব ওয়ান, ভার্বের প্রথম রূপ বসবে, ভার্বের প্রথম রূপ বসবে, এবং তার সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ হয়ে যাবে, এস বা ইএস কিন্তু যোগ হয়ে যাবে। দেখো এখানটা আমি করে দিয়েছি ভি ওয়ান প্লাস এস ওর ইএস, দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে কি বসবে অবজেক্ট বসবে, তারপরে বসবে অবজেক্ট। যেমন দেখো এখানে কি বলছি, সে প্রতিদিন ফুটবল খেলে, এ এলো, সে প্রতিদিন ফুটবল খেলে, খেলে এ, খেলে এ আসছে, তো এ আসছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা ছাড়াও, এই উচ্চারণটা ছাড়াও তুমি তো একটা জিনিস বুঝতে পারছো যে বাবু প্রতিদিনের কাজ, প্রতিদিনের কাজ হলে তো এটা তো আমার সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবেই, ঠিক আছে। তো কি আছে সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সঙ্গে অর্থাৎ ভার্বের প্রথম রূপের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, এবং তার সঙ্গে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট আমরা বসিয়ে দিয়েছি। সেন্টেন্সটা আমি কি দিয়েছি, বাংলাতে সেন্টেন্স আমি দিয়েছি সে প্রতিদিন ফুটবল খেলে, সে, সে বলতে কি পড়ছে, এটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পড়ছে, কেন সে এর ইংরাজি হচ্ছে পুরুষ যদি হয় তাহলে আমরা হি বলে থাকি, ইংরাজিতে মহিলা যদি হয় তাহলে সি বলে থাকি, আমি এটা ধরে নিলাম যে পুরুষ, তাহলে কি হবে হি, তারপরে কি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপর ভার্বটা তো বসবে প্লে, খেলার ইংরেজি কি প্লে, কিন্তু যেহেতু কর্তা, যেহেতু হি আছে এখানে, হি আছে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লের সাথে কি হয়েছে এস যোগ হয়েছে, দেখো এস যোগ হয়েছে, ঠিক আছে। যদি এস ওয়ার্ডটা যদি ভার্বটা যদি এস দিয়ে শেষ হতো বা সিএ দিয়ে শেষ হতো বা ডবল এস দিয়ে শেষ হতো তখন ইএস হতো, ক্লিয়ার। তো যাই হোক একটা জিনিস মনে রাখো, সেটা অন্য জায়গা হয়ে গেল, যে ভার্ব যদি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, যেরকম ভাবে আমরা এখানে করেছি। তারপরে কি আছে, তারপরে বলেছি অবজেক্ট, অবজেক্ট হি প্লেজ ফুটবল, তারপর ধরো না এটা হলো আদার্স, এটা তুমি করতেও পারো যে আদার্স, আদার্স বলে তুমি এটা লিখে রাখতে পারো এই অংশটা, এটা আমি আর লিখিনি, দরকার পড়ে না, মানে ওটা থাকেই, ওটা হয়েই যাবে। হি প্লেজ ফুটবল, তারপরে এভরিডে, বাড়তি অংশটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে, শেষে লিখতে হবে। মেনলি যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে
এই অংশটা ভালো করে লক্ষ্য করো। হি প্লেজ ফুটবল, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেটা বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। দেখো এখানটায় কি হয়েছে, এস যোগ হয়েছে, তারপরে কি অবজেক্ট ফুটবল বসে গেছে। ক্লিয়ার, হি প্লেজ ফুটবল। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। কি আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। কি বলেছিলাম যে ধ্রুব সত্য, যেটা কোনো পরিবর্তন হয় না। এটা তো পরিবর্তন কি হবে, সূর্য পূর্ব দিকেই ওঠে, বরাবর আগে উঠেছে, এখন উঠছে, পরেও উঠবে। এটা তাহলে থার্ড, এটা তাহলে হয়ে গেল কি, এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ম কি বলেছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে যাবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। তাহলে সূর্য, সূর্য বলতে একটা কি জিনিসকেই বোঝানো হচ্ছে। এই যে বলেছিলাম যে হি সি ইট এ সিঙ্গুলার নাউন, পার্সন অফ থিং, কোন ব্যক্তি বা বস্তু, সেটা যদি সংখ্যা এক হয়, সূর্য তো একটাই আছে। দ্য সান, দ্য সান হয়েছে। এরপর দেখো দ্য সানের পরে আমরা কি করলাম, রাইজ, রাইজের সঙ্গে এস যোগ হলো, রাইজের সঙ্গে এস যোগ হলো, এই যে দ্য সান রাইজেস, তারপরে বাড়তি অংশ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে একটা জিনিস তোমরা কি দেখতে পেলে, যে সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, ভার্বের প্রথম রূপ, তার সঙ্গে এস বাই এস, তারপরে অবজেক্ট। অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকে না, আদার্সটাই থাকে, আদার্স বসিয়ে দিতে পারো। যেরকম ভাবে দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখালাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হলো এক নাম্বার রুল, এটা হলো এক নাম্বার রুল। সেকেন্ড রুলটা কি, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, বাকি যে কোনো ক্ষেত্রে এস বা ইএস এর জায়গাটা এইটা আর করার দরকার পড়ে না। কি হয়, শুধুমাত্র সাবজেক্ট বসবে, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। এটা শুধুমাত্র কর্তা, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শুধুমাত্র ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস যোগ হয়। বাকি কোনো ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো ক্ষেত্রে কিন্তু ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। যেরকম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, কি লিখেছি, আদার পার্সন। আদার পার্সন বলতে কি, আই, উই, ইউ, দে and any plural noun বা number, I, we, you, they and any plural noun বা number, সেখানে কিন্তু এস বা ইএস এর কেসটা থাকছে না। কি থাকছে, সাবজেক্ট বা কর্তা বসছে, তারপর ভার্ব ওয়ান বসছে, এবং তারপরে অবজেক্ট বসছে। যেরকম ভাবে হচ্ছে আমি ফুটবল খেলি, আমি, এটা এক বচন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো নয় রে বাবা, কারণ হি সি ইটার মধ্যে পড়ছে কি, পড়ছে না, সেটা বাদ দিয়ে পড়ছে, তার মানে হয়ে গেল অন্য। অন্য কোনো কিছু হলে তো এই নিয়মটা খাটবে না, এস বা ইএস এর কেসটা হবে না। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, প্রথমে সাবজেক্ট, তারপরে প্লে, তারপরে ফুটবল। দেখো এখানে এস বা ইএস কিন্তু নেই, ঠিক আছে। তাহারা ফুটবল খেলে, দে হয়ে গেল, তারপরে ভার্বের প্রথম রূপ ভি ওয়ানটা শুধুমাত্র বসছে, ঠিক আছে, আর তারপরে অবজেক্ট ফুটবল, দে প্লে ফুটবল হয়ে গেছে। আশা করি বুঝতে পেরে গেছে। এরপরে চলো আমরা সিম্পল পাস্ট টেন্সটাকে দেখে নিই। সিম্পল পাস্ট টেন্সে ওইখান থেকে এইটার কি ডিফারেন্সটা আছে দেখো। কোনো কাজ অতীতে করা হয়েছিল এরকম বোঝাতেই আমরা এই টেন্স ব্যবহার করে থাকি। কোনো কাজ অতীতে হয়েছিল এইটুকু বোঝাতেই, কোনো একটা কাজ হয়েছিল বাবু, আর তার বেশি আমরা কোনো কিছু ইনফরমেশন দিচ্ছি না। কোনো একটা কাজ হয়েছিল, চলছিল কিন্তু বলছি না আমরা, আমি বলছি হয়েছিল, ঠিক আছে, হয়েছিল, মানে ইউ আর জাস্ট মেকিং এ মেনশন অফ দ্য অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। হলো, কোনো একটা অ্যাকশনের কথা বলতো যেটা অতীতে হয়েছিল, সেটা তুমি মেনশন করছো, ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। চেনার উপায়টা কি, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কি থাকতে পারে, উচ্চারণটা থাকতে পারে নাই, অর্থাৎ বানান অনুযায়ী লেখা থাকবে না, সেখানে উচ্চারণ হবে। কি আসতে পারে, রেড কালার নিয়ে নি, লাম আসতে পারে, ল আসতে পারে, লে বা লেন আসতে পারে। যেমন আমি ভাত খেলাম, সে ভাত খেলো, তুমি ভাত খেলে, সে, তিনি ভাত খেলেন। হলো, আমি ভাত খেলাম, লাম হলো, সে ভাত খেলো, সে ভাত খেলো, তুমি ভাত খেলে, তুমি ভাত খেলে, তিনি ভাত খেলেন। কি এলো দেখো, একটা লাম আসছে, ল আসছে, লে আসছে, লেন আসছে। আমি স্কুলে গেছিলাম, সে স্কুলে গেছিল, তুমি স্কুলে গেছিলে,
তিনি স্কুলে গেছিলেন, এলো, লামলো, লে বা লেন, এইরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলে থাকি, বা সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী সেখানে সেন্টেন্স গুলো আমরা তৈরি করে থাকি। এটা তো বুঝে গেলে যে চেনার উপায়টা, চিনবো কি রকম ভাবে, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এরকম উচ্চারণ আসবে, লাম, ল, লে বা লেন। ঠিক আছে, যেমন কি করে লিখে রেখে দিয়েছি আমি, করিলাম, করিল, করিলে, করিলেন ইত্যাদি। করিলাম, করিল, করিলে, করিলেন। এটা রুলটা আরো সহজ। এখানে যেরকম ভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটু একটু বেশি গেঁড়াকল ছিল, ঠিক আছে, এখানে কোনো গেঁড়াকল নেই, একদম সোজা সাপটা তোমাকে লিখতে হবে। সাবজেক্ট বসবে, ভি2 বসবে, অবজেক্ট বসবে, সাবজেক্ট বসবে, ভি2 বসবে, অবজেক্ট বসবে। ঠিক আছে, সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর ভি2 হলো অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ, যেমন ডু, ডিড, ডান। কোনটা বসবে? ডুটা হলো ভি1, ডিডটা হলো ভি2, আর ডানটা হলো ভি3। তাহলে আমাদেরকে ডিডটা বসাতে হবে। ঠিক আছে, রাইট, রোট, রিটেন। রাইটটা হলো ভি1, রোটটা হলো ভি2, রিটেনটা হলো ভি3। তাহলে আমাদেরকে এখানে কোনটা লিখতে হবে? রোট। ঠিক আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্স খুবই সহজ। অতীতে কোনো কাজ হয়েছিল বাবু, আমি স্কুলে গেছিলাম, সেই স্কুলে গেছিল, সে বাজারে গেছিল, এরকম কোনো কিছু তুমি যখন তুমি মেনশন করছো পাস্টের কোনো একটা অ্যাকশন যেটা ঘটেছিল পাস্টে, তখন তোমাকে সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে। সিম্পল পাস্ট একদম সহজ নিয়ম, প্রথমে সাবজেক্ট অর্থাৎ যে কাজটি করছে তাকে তোমাকে লিখতে হবে। আমি যদি কাজ করি তাহলে আমাকে সেটা লিখতে হবে যে আমি করেছিলাম, আই। তারপরে লিখতে হবে কি ভার্বের দ্বিতীয় রূপ। একটা সবসময় মাথায় মনে রাখবে, ভার্বের তিনটে রূপ আছে, ভি1, ভি2, ভি3, যেগুলোকে আমরা একসঙ্গে কি বলে থাকি, কি ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। ভি3 কে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল, ভি2 কে আমরা বলে থাকি পাস্ট ফর্ম, আর ইয়েটাকে ভি1টাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? প্রথমে সাবজেক্ট যে কাজ করছে তার নামটা বসবে, তারপরে ভি2 ক্রিয়াপদের দ্বিতীয় রূপ অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে অবজেক্ট। যেমন দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি, তোমরা খুব ক্লিয়ারলি এটা দেখতে পাচ্ছ। দেখো এখানে তুমি কি দেখতে পাবে, কি আছে? আমি একটি চিঠি লিখেছিলাম, বা আমি একটি চিঠি লিখলাম। কাজটি কে করছে? আমি। তা আমি প্রথমে কি লিখেছি? আই লিখেছি। আমি কি করেছিলাম? চিঠি লিখেছিলাম। কাজ কোনটা? লেখাটা কাজ, লিখেছিলাম অতীতকালের কথা বলা হচ্ছে, ভি2 বসবে। রাইট, রাইট, রোট, রিটেন। কি বললাম এটা? রাইট, রোট, রিটেন হলো, WRITTEN, রিটেন। রাইট, রোট, রিটেন। আমাদেরকে কোনটা? এটা ভি1, ভি2, ভি3 হলো, তা আমাদেরকে এটা বসবে। তাহলে কি লিখলাম? আই রোট আ লেটার। এটা হয়ে গেল অবজেক্ট, আ লেটার। অবজেক্টটা সবসময় মনে রাখবে, অবজেক্টের সঙ্গে যদি সামনে কোনো ডিটারমিনার থাকে, এন দি যদি থাকে, সাম, ফিউ, আ ফিউ, দিস, দ্যাট, দিস, দোজ, এই সমস্তগুলো নিয়ে পুরোটা মিলে কিন্তু অবজেক্ট হয়। তাহলে এখানে আমি কি বললাম? আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমরা একটি চিঠি লিখেছিলাম, উই রোট এ লেটার, উই রোট আ লেটার, উই রোট এ লেটার। ঠিক আছে, সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার, হি রোট আ লেটার, ভি2 হয়ে গেল। দেখো এটা যদি সিম্পল প্রেজেন্টে হতো, সে একটি চিঠি লেখে, তখন এটা কি হয়ে যেত বলো তো? প্রথম কথা হচ্ছে হি রাইটস হয়ে যেত, যেহেতু থার্ড পার্সন নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। দেখো এইখানে তুমি, আমি কেন এইটাই দিয়েছি এইটা, কারণ এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বাকিগুলোর তুলনাতে ভার্বের ফর্মটা কিন্তু একটু চেঞ্জ হয়। এখানে সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যায়, কিন্তু এখানে দেখো পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে কোনোটার ক্ষেত্রে সাবজেক্ট যেই হোক না কেন, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যাই হোক, কোনোভাবে আর কোনো চেঞ্জ নেই। এখানে যেরকম ভাবে একটা হলেও চেঞ্জ আছে, একটু গেঁড়াগোল আছে। ঠিক আছে, এখানে সিম্পল জিনিস, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভি2, তারপরে অবজেক্ট। দেখো লিখে দিয়েছি তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে আমি ফিউচার টেন্সে চলে যাই। ফিউচার টেন্স তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, দেখো ব্যবহারের ক্ষেত্রটা প্রথমে জেনে নিতে হবে। ব্যবহারের ক্ষেত্র, ব্যবহারের ক্ষেত্র কি? ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম বোঝাতে এই টেন্স হয়। সিম্পল জিনিস, আমি এখনো করিনি বাবু, কাজটা করব, কাজটা যখন করা হবে, সেই কোনো একটা কাজ ভবিষ্যতে হবে যেটা এখনো অব্দি হয়নি, এরকম বোঝাতে হলে আমাদেরকে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। চিনবোটা কিভাবে? বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে ব, বে, বেন থাকবে। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, তুমি স্কুলে যাবে, বা তিনি স্কুলে যাবেন, তিনি স্কুলে যাবেন।
ক্লিয়ার? আমি ভাত খাবো মানে খাইনি, এখনো কাজটা এখনো হয়নি। তুমি ভাত খাবে, তিনি ভাত খাবেন, ব বে বেন, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ব বে বেন এই উচ্চারণটা কিন্তু আসবেই। ঠিক আছে, যেরকম ভাবে আমি এখানে দেখো লিখে দিয়েছি, করিব, করিবে, করিবেন, খাইব, যাইব ইত্যাদি গুলো, বুঝলে না? খাইব, যাইব ইত্যাদি বলতে এরকম টাইপের আরো যেগুলো আছে ব বে বা বেন উচ্চারণ আসবে ক্রিয়াপদের শেষে বাংলা বাক্যে, সেগুলোর সবগুলোই হবে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, এখানে নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে এখানে আমি দেখো স্পেশালি নিচে একটা লিখে দিয়েছি, ওটা পরে বলছি, এইটা জেনে নাও। প্রথমে বসবে সাবজেক্ট বা যে কাজটি করছে সে, তারপরে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপর V1 ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট হলো। আই শ্যাল বা উইল যে কোনো তুমি ব্যবহার করতে পারো, আই শ্যাল অর উইল রাইট এ লেটার, যে কোনো একটা। এখানে দুটো আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি, কিন্তু দুটোই তোমরা লিখে দিও না, লিখতে হবে যে কোনো একটা, আই শ্যাল রাইট এ লেটার বা আই উইল রাইট এ লেটার। ঠিক আছে, এখানে উই এর ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, উই শ্যাল অর উইল রাইট এ লেটার, উই শ্যাল অর উইল রাইট এ লেটার। আমরা একটি চিঠি লিখবো, আমরা বলতে উই, তারপরে শ্যালও ব্যবহার করতে পারো, তুমি উইলও ব্যবহার করতে পারো, উই শ্যাল অর উইল রাইট এ লেটার, উই শ্যাল অর উইল রাইট আ লেটার। ঠিক আছে, এরপরে দেখো সে একটি চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার, হি উইল রাইট আ লেটার, হি উইল রাইট আ লেটার। ঠিক আছে, তারপর দে উইল রাইট এ লেটার, তারা একটি চিঠি লিখবে, দে উইল রাইট এ লেটার। এখানে একটা জিনিস মাথায় রাখার আছে বিষয়, যে শ্যাল কিসের পরে বসে, শ্যাল বসে আয়ের পরে এবং উই এর পরে, আর উইল বসে কিসে কোথায়, আফটার এনি নাউন অর প্রোনাউন, উইল বসে যে কোনো নাউন বা প্রোনাউন। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে আই আর উই এর ক্ষেত্রে, আই আর উই এর ক্ষেত্রে এখানে উইল তো সবগুলোর সঙ্গেই বসবে, তার মানে উইলটা আয়ের ক্ষেত্রেও বসবে, উইলের আয়ের ক্ষেত্রেও বসবে, উই এর ক্ষেত্রেও বসবে, হি এর ক্ষেত্রেও বসবে এবং দে এর ক্ষেত্রেও বসবে। ঠিক আছে, আয়ের ক্ষেত্রেও বসবে, উই এর ক্ষেত্রেও বসবে, হি এর ক্ষেত্রেও বসবে, দে এর ক্ষেত্রেও বসবে, সব জায়গায় বসবে। ঠিক আছে, এরপরে অর্থাৎ উইলটা যে কোনো জায়গাতে বসবে, কিন্তু শ্যালটা শুধুমাত্র দুটো জায়গাতেই বসে, আয়ের পরে এবং উই এর পরে, আয়ের পরে এবং উই এর পরে শ্যাল বসে। তার মানে আমরা বলতে পারি যে আই আর উই এর পরে আমরা শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি, আই এবং উই এর পরে আমরা শ্যালও বসাতে পারি, আবার উইলও বসাতে পারি। কিন্তু বাকি যে ক্ষেত্রগুলো আছে, যেমন হি দে এই রকম ভাবে যেগুলো আছে, সেখানে কিন্তু আমরা দুটোই বসাতে পারবো না, সেখানে শুধুমাত্র উইলেই বসাতে হবে তোমাকে, শ্যাল তুমি বসাতে পারবে না। অর্থাৎ আই আর উই এর কাজ, উই এর একটু বাড়তি অধিকার আছে, তারা শ্যাল নিয়েও বসতে পারে, উইল নিয়েও বসতে পারে, কিন্তু বাকিগুলো শুধুমাত্র উইল নিয়েই বসবে, শ্যাল নিয়ে তারা বসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর আগের ভিডিওতে যেখানে আমি ক্রিকেট ম্যাচ দেখছিলাম আমি আমার মেয়ের সাথে, সেটাকে তোমরা অনেকেই দেখেছো, প্রায় 4 লাখ এখনো অব্দি ভিউয়ার্স হয়েছে, এবং তোমরা যে দেখেছো ভিডিওটা সেটার জন্য তোমাদের সবার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থেকো এবং সাথে থেকো, পাশে থেকো। ক্লাস অ্যাপার্ট চ্যানেলটিকে তোমরা বড় করো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত, ভালো থেকো, বাই, গুড নাইট।